গল্পটি প্রায় 4 থেকে 5 বছর আগের। আমি আর সুমন দুজনে মিলে গাড়ি চালাচ্ছিলাম নওগাঁ যাবো বলে। গাড়ি চালাচ্ছিল সুমন। আমরা যখন নওগাঁ নগদ পৌঁছলাম তখন ঘটনাটি ঘটে। তখন রাত প্রায় 3টে। আমরা মাইক্রোবাস করে যখন আসছিলাম সেই মুহূর্তে আমরা একটা মেয়েকে দেখতে পাই। রাস্তায় দাঁড়িয়ে ছিল মেয়েটি। সুমন বলে, এত রাতে একটা মেয়ে বোধহয় বিপদে পড়েছে, চল মেয়েটিকে সাহায্য করি। আমি বললাম, তুই কি ঠিক আছিস? দেখ চারদিকে বিল, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, তাছাড়া রাত বাজে 3টে, এমন নির্জন জায়গায় একটা মেয়ে। কিন্তু সুমন ভূত প্রেত কিছুই বিশ্বাস করে না। সে আমাকে তুচ্ছই মনে করলো। আমাকে বলল, তুই না গেলে চাস, আমি যাবই। তো সুমন তার কথা মতো গাড়িটি ঘুরিয়ে সে মেয়েটির যে জায়গা ছিল সেই জায়গায় যে দেখে মেয়েটি হাঁটু গেড়ে বসে আছে। আমরা নামলাম। তবে নেমে যেটা দেখলাম সেটা কোনো মেয়ে নয়, সেটি একজন মহিলা ছিল। বয়স আনুমানিক 40-50 হবে। আমরা মহিলাটিকে বললাম, এত রাতে আপনি এখানে কোনো বিপদ হয়েছে নাকি? মহিলাটি কোনো কথাই বলে না, শুধু ফুপিয়ে কাঁদতে লাগলো। মহিলার কান্নার কারণ জানতে চাইলেও মহিলাটি কিছুই বলে না। হঠাৎ মহিলাটি বিলের মধ্যে দিয়ে হেঁটে যেতে শুরু করে। আমি আমার সুমনকে বললাম, মহিলার সাথে যাবার কোনো দরকার নেই, বিপদ হতে পারে। কিন্তু সুমন আমার কোনো কথাই শুনল না, উল্টো মহিলার পেছনে পেছনে যেতে থাকে। কি আর করার, নিরুপায় হয়ে আমিও সুমনের পিছু পিছু যাওয়া শুরু করলাম। কিছুদূর যাওয়ার পর মহিলাটি পোটলার মতো কিছু একটা বের করে আমাদের দেখায়, তারপর হু হু করে কেঁদে ওঠে। আমিও সুমন পোটলার ভিতরে একটা কাপড়ে ছোট একটা বাচ্চার লাশ দেখতে পাই। আমি একটু আটকে যাই, তবে সুমন তেমন কিছু না পড়ে আরো ইন্টারেস্ট দেখানো শুরু করল। আমি লাশ সম্পর্কে জানতে চাইলে মহিলাটি চুপ করে কাঁদতে থাকে। তো আমরা ভাবলাম মহিলাটি হয়তো বোবা শোবা হবে, কথা বলতে পারে না। হুট করে সুমন বলে উঠল, চল মহিলাটিকে আমাদের সাথে করে নিয়ে যাই, এই নির্জন এলাকায় এত রাতে ফেলে রাখা যাওয়া উচিত হবে না। আমি তো অবাক, অনিচ্ছা সত্ত্বেও কি করার, সুমনের কথায় রাজি হলাম। মহিলাটিকে গাড়ির পেছনে সিটে বসিয়ে গাড়ি চলতে থাকলো। সময় তখন 3:50। কিছু দূর যাবার পরেই গাড়িটির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। গাড়ি সারতে সারতে প্রায় 4:15 বেজে গেল। গাড়ি আবার চলছে। এমন সময় আমি লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখলাম অবাক এক কাণ্ড, যা আমি লাইফে কখনো এরকম কাণ্ড দেখিনি। মহিলাটির মাথাধীন দেহ, অর্থাৎ তার দেহে মাথা ছিল না। দৃশ্যটি দেখে আমি থরথর করে কাঁপতে থাকি। সাথে সাথে পিছনে ফিরে দেখি মহিলাটি ঠিকই আছে। কিন্তু আবার যখন লুকিং গ্লাসের দিকে তাকালাম তখন একই দৃশ্য দেখলাম। আমি তখন আমার বন্ধুকে বললাম, সুমনও সে একই দৃশ্য দেখে ভয় কাঁপতে লাগলো এবং আমরা দুজনে প্রচণ্ডভাবে ঘামতে শুরু করলাম। আমি ভয়ে কাপড় দিয়ে লুকিং গ্লাস ঢেকে দিলাম। মহিলার দিকে তাকিয়ে বললাম, আপনি কিছু খাবেন? সাথে সাথে খেয়াল করলাম মহিলাটির চোখ অনেকখানি লাল হয়ে গেছে এবং মৃত শিশুটি তার কোলেই রয়েছে। আমরা আল্লাহ আল্লাহ করতে শুরু করলাম। কিছু দূর যেতে না যেতেই আমরা সেই মহিলাটিকে রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় দেখলাম। কিন্তু মহিলাটি তো আমাদের গাড়ির পাশেই বসা ছিল, পিছিয়ে। আমরা গাড়িটি থামিয়ে দিলাম এবং একসাথে দেখলাম যে পেছনে মহিলাটি নেই। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে, মৃত বাচ্চাটি সিটের উপর দাঁড়িয়ে আমাদের দিকে মুচকি হাসছে। বাচ্চাটির চোখে কোনো মনি নেই। এমন দৃশ্য আমরা সহ্য করতে পারছিলাম না। বিশেষ করে সুমন সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায়।
তবে আমি নিজেকে একটু সামলে নিলাম, একটু সাহস আনার চেষ্টা করলাম, এই ভেবে যে যদি আমার কিছু হয়ে যায় তাহলে সারা রাত আজ আমাদের এখানেই পড়ে থাকতে হবে, তাই কোনো মতেই জ্ঞান হারানো যাবে না। আমি এবার নিজেই ড্রাইভ করে শুরু করলাম, ভয়ে পিছনে তাকাচ্ছি না। আমার যত সূরা জানা সবগুলো পড়তে লাগলাম। হঠাৎ আমি পিছন থেকে খটমট একটা আওয়াজ শুনতে পেলাম। আমি ভয়ে ভয়ে লুকিং গ্লাসের কাপড় সরিয়ে দেখি বাচ্চাটি একটা রক্তাক্ত পা চিবাই চিবাই খাচ্ছে। এইটা দেখে আমি গাড়ির গতি আরও বাড়িয়ে দিলাম। আমার শরীর থরথর করে কাঁপছে। আমি নাকি আরও 2বার মহিলাটিকে দেখেছি দাঁড়ানো অবস্থায়। ইতিমধ্যে সকাল হয়েছে, তো আমি দেখি রাস্তাঘাটে মানুষ, যানবাহন চলছে। ঘুরতে তখন সকাল 7:25। আমি গাড়ি থামিয়ে পেছনে দেখি কেউ নেই, শুধুমাত্র সেই কাপড়টা ছাড়া যে কাপড়ে বাচ্চাটি ঢাকা ছিল। আমি যে দেখি কাপড়ের সেই রক্তাক্ত হাড় পড়ে আছে, কাপড় কিছু রক্তাক্ত হাড়। আমি রাস্তার কয়েকজন লোককে ডেকে আনলাম ব্যাপারটা দেখানোর জন্য, কিন্তু এসে দেখলো সবাই গাড়ির পেছনের সিটে কাপড় সহ রক্তাক্ত হাড়গুলো নেই। তারপর সুমনের জ্ঞান ফিরল। গল্পগুলো তারও মনে আছে, তবে জানি না সেদিনের গল্পগুলো সত্যি ছিল কিনা। হয়তো আমাদের ভ্রম ছিল, তবে দুজনের ভ্রম একসাথে হয় কিভাবে এটার ব্যাখ্যা আজও পাইনি। তবে আমি আজও সেই রাতে কখনো কেউ সাড়া দিলে চাই না। রাত 3টা অথবা মধ্যরাতে আমরা যাওয়া আসা প্রায় করি। আজও যদি কেউ সাড়া দিতে চায় বা হেল্প চায়, আমি তাড়াই না, কারণ সেদিনের রাত আজও আমাকে লোমহর্ষকভাবে মনে করিয়ে দেয়। তো এই ছিল গল্প যে আমাদের পাঠিয়েছিল। যাই হোক, তো আপনাদেরও বলি যে এরকম হতে পারে ভ্রমশীলা, সেটা ছিল। তবে আশা করি আপনারা এই মধ্যরাতে কারো হেল্প বা এরকম না করে ভালো। যখন দেখবেন নির্জন এলাকা, কেউ নেই আশেপাশে, কেউ নেই, শ্মশান, এইসব জায়গায় না থামায় ভালো। ভূতকে বিশ্বাস না করুন, নিজের সেফটির জন্য এতটুকু করতেই পারেন। তাই আজকের পর্ব এখানে পর্যন্তই। পরবর্তী পর্ব আবার দেখা হবে। ধন্যবাদ। দুনিয়াটা সম্পূর্ণই অপ্রাকৃত। আপনি যত বিজ্ঞানের যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করবেন, দুনিয়া তত রহস্যময়ভাবে আপনাকে নিয়ে খেলবে। কলেজের হোস্টেলে থাকাকালীন আমি কয়েকটি ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হই, যা কখনো বলা হয়ে ওঠেনি। যাই হোক, এবার মূল ঘটনায় আসি। আমার কলেজটি ছিল অনেক পুরনো। হোস্টেলটি ছিল কলেজের বাউন্ডারির ভেতরে। ভেতরটা কয়েকশো ফলফলাদি ও ঘাস জঙ্গলে পরিপূর্ণ ছিল। বলা হতো যে এটা একজন ধনী হিন্দু জমিদারের বাড়ি। তিনি সপরিবারে দেশভাগের পর ভারতে চলে যান, আর যাওয়ার সময় তার বিশ্বস্ত ভৃত্য মুনিম খানকে তার এই বিরাট বাড়ির উপর জমিদারের প্রয়াত মায়ের নামে একটি মহিলা বিদ্যালয় স্থাপন করার আদেশ দিয়ে যান। কিন্তু তার চলে যাবার পর মুনিম তা না করে সেখানে তার নিজ মায়ের নামে একটি কলেজ স্থাপন করেন। আমাদের মহিলা হোস্টেলটি ছিল অনেক পুরাতন। সামনে ছিল বিশাল এক পুকুর। শোনা যায় 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী এর একপাশে দেয়াল ভেঙে অনেক মৃতদেহ এ পুকুরে ফেলেছিল। লোকমুখে প্রচলিত ছিল যে এই হোস্টেলেই ভূত আছে। এমনকি রাতে হোস্টেলের ছাদে অনেক মানুষের দৌড়দৌড়ি ও পায়ের আওয়াজ শোনা যেত। কিন্তু ছাদের দরজায় সবসময় তালা দেয়া থাকতো বলে কিছু দেখার উপায় ছিল না। তো সেদিনের মূল ঘটনায় আসি। তখন আমার পরীক্ষা চলছিল। আমার রুমে আমি সহ মোট 6 জন থাকতাম। এর মধ্যে একজন আমার ইয়ারমেট, আর আমার আরেকজন রুমমেট ছিল ইংরেজি সাহিত্যের ছাত্রী। ইংরেজি সাহিত্যের ছাত্রী হলেও 5 ওয়াক্ত নামাজ পড়তো সে। তো রুমে সবার অসুবিধার কথা ভেবে আমি রুম থেকে বের হয়ে
বড় বারান্দায় আলো জ্বালিয়ে পড়তে বসি। যেহেতু পড়ায় ফাঁকিবাজ ছিলাম, তাই এক রাতে অনেক পড়ার চাপে কখন যে ঘড়িতে 12টা পেরিয়ে গেছে তার খেয়ালই ছিল না। আমার পড়ার টেবিলটা ছিল বারান্দার রেলিং ঘেঁষে। রেলের সামনেই অন্ধকার, ঝোপ জঙ্গল আর জোনাকি পোকা, মাঝে মাঝে খিকশিয়ালির ডাকাডাকির শব্দ। তো পড়তে পড়তে হঠাৎ চোখ পড়ল যে দূরে একটা আলোর মতো কি যেন দেখা যাচ্ছে। প্রথমে বিষয়টাকে গুরুত্ব দিলাম না, এক মনে পড়তেই থাকলাম। একটু পর দেখি আলোটা আর নেই। ভাবলাম টেনশনে হয়তো উল্টাপাল্টা দেখছি। তো আবার এর 5 মিনিট পরেই আগের চেয়ে অনেকটা কাছে আলোর বলটি আবার জ্বলে উঠল। আমি খেয়াল করতে লাগলাম, হঠাৎ বলটি আগুনের একটি ঘূর্ণায়মান বলে পরিণত হলো। এরপর পড়া থামিয়ে কৌতূহলীভাবে দেখতে লাগলাম। দেখি জিনিসটা এমনভাবে মুভ করছে যেন সেটি আমায় দেখতে পাচ্ছে। আর ক্রমান্বয়ে বড় হতে হতে হঠাৎই জিনিসটা একটি লালচে ভয়ঙ্কর আগুনের গোলায় পরিণত হলো, যা প্রথমে ধীরে ধীরে আর পরে খুব দ্রুতই আমার দিকে ছুটে আসতে লাগলো। পিছনের রুমের দরজা। আমি কি করব বুঝতে পারছিলাম না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। আমি তখনও কিন্তু বুঝতে পারিনি এটা প্যারানর্মাল কিছু। প্রায় 10-12 হাত দূরে এটা চলে আসার পর আমি প্রাণপণে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে লাগলাম। আর এটা আমার থেকে 6 থেকে 7 হাত দূরেই চোখের সামনে গোলাকারভাবে ঘুরতে থাকলো। মনে হতে লাগলো যেন এটি আমাকে দেখছে আর আমি তাকে। এবার আমি 1 পা 2 পা করে ওর দিক থেকে পেছাতে পেছাতে রুমের দরজা টান দিয়ে ভিতরে ঢুকে যাই। দেখি বান্ধবী আমায় জিজ্ঞেস করে, কিরে তুই কি কিছু দেখে ভয় পাইছিস? আমি বলি, না তো, কিছু না। আমি বরাবরই খুবই ভীতু, কিন্তু সে সময় কেন না জানি আমার ভিতরে অদ্ভুত এক জেদ চেপে বসেছিল। মনে হচ্ছিল হয়তো আমি ভুল দেখেছি, নয়তো কেউ আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। কার এত বড় সাহস আমাকে ভয় দেখায়? যাই হোক, ওটা কি ছিল সেটা আমার আরেকবার দেখতে ইচ্ছে করলো, কিন্তু তখন বুঝিনি এতটা রিস্ক নেওয়া উচিত হয়নি। আমি একইভাবে দরজা চাপিয়ে আবারও বাইরে গেলাম। দেখি কিছুই নেই। মনে মনে নিজেকে নিয়ে হাসি পেল। পড়তে বসলাম। মনে পড়লো কাল সকাল 10টায় পরীক্ষা। পড়তে পড়তে প্রায় 20 মিনিট পর আবারও সেই দূরে একই স্থান থেকে একইভাবে আলোটি জ্বলে উঠল। আমিও পড়া বন্ধ রেখে স্থিরভাবে ওই দিকে তাকিয়ে রইলাম। এবার সেই দূরের বল দ্রুতই আগুনের গোলায় পরিণত হয়ে আমার দিকে ছুটে আসতে লাগলো, আগের চেয়েও ক্ষিপ্র গতিতে। একবারে অনেক কাছে, 10 থেকে 12 হাত দূর হবে, এত দূরে চলে আসলো। আমারও কেন জানি খুব রাগ লাগছিল। আমিও বেশ খেলার ছলে ওটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ একটু পিছিয়ে দরজা খুলে ঢুকে পড়ি। আর আমার এক ফ্রেন্ড আমাকে দেখে বলল, তোর কি হয়েছে বল? তুই বাইরে যাস না, কাছে আয়, আমি তোরে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দেই। জানি না আমার কি খেয়াল যাচ্ছিল, আমি ওর কাছে আর যাইনি। আর বলছি, বেশি না, একটু ভয় পাইছে আর কি, কিছু না, তুই নামাজে মন দে তো। কিছুক্ষণ পর একইভাবে আবারও বাইরে যাই। যথারীতি দেখি কিছুই নাই। এবার একটু পরেই আবারও আগের মতো একইভাবে আলোটি জ্বলে উঠল। বন্দুকের গুলির মতো হিংস্রভাবে ছুটে আসতে লাগলো আমার দিকে। তবে প্রথমে খেয়াল না করে খুব দ্রুত আমার বারান্দায় গ্রিলের সামনে, ঠিক চোখের সামনে চলে আসে আলোটি। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। তবে ভাগ্য ভালো থাকায় দ্রুতই রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করি। রুমে ঢোকার পর শরীরে অনেক ঘামতে থাকে। আমার যে রুমমেটটি কোরআনের হাফেজ ছিল, সে ঘুম থেকে উঠে এসব শুনে সূরা পড়ে ফু দিতে লাগলো।
আমার কাছে সব শুনে বলল এটা নাকি মারাত্মক ক্ষতিকর জিন ছিল। তারা আমাকে সূরা পড়ে পানি পড়া খাওয়ালো, অনেক বকাঝকা করে আমাকে ঘুম পাড়াই দিল। প্রতিবার গ্রামের ছুটি কাটানোর মধ্যে আলাদা একটা মজা খুঁজে পাই আমি। শহরের ব্যস্ততা এবং অতি আধুনিকতা আমাকে টানে না বলে প্রতিবার কলেজ বন্ধ হলেই ছুটে আসি গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়ি মেঘনা নদীর তীরে মেঘে অবস্থিত। গ্রামে আসার পর নদীতে দৌড়ঝাঁপ আর মাছ ধরেই সময় কেটে যায় প্রতিবার। রাতের বেলা নদীতে মাছ ধরাতেও অন্যরকম মজা আছে। গতবার আমি সহ মোট 7 জন মধ্যরাতে গিয়েছিলাম মাছ ধরতে। সেবার প্রচুর মাছ পেয়েছি, তাই এবার বাড়ি আসতেই গতবারের মতো মধ্যরাতে মাছ ধরার নেশা চেপে গেল। মাছ ধরার প্রস্তাব দিতেই মনটা খারাপ হয়ে গেল। শিমুল ছাড়া আর কেউ রাত্রিবেলা মাছ ধরতে রাজি হলো না। অগত্যা শিমুলকে নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হলো। রাত কিছুটা গভীর হতেই মাঝারি সাইজের একটা নৌকা আর একটা মাছ ধরার জাল নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। আমি নৌকার দাঁড় বইছি, শিমুল জাল নিয়ে নৌকার মাঝখানে বসে রয়েছে। নৌকার দাঁড় বাইতে বাইতে আমি শিমুলকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে শিমুল, গতবার সবাইকে বলতেই এক পায়ে খাড়া ছিল মাছ ধরার জন্য, কিন্তু এবার ওদের কি হলো? শিমুল বলল, হেরা ডরাইছে ভাইজান। আমি বললাম, কেন? শিমুল বলল, কিছুদিন আগেই মিঠু ভাই মাঝরাত্রিতে মাছ ধরতে গিয়া নদীতে ডুইবা মারা যায়। সকালে যখন আমরা হের লাশ খুঁজা পাই তখন হের পায়ে শিকলের দাগ আছিল। গ্রামের সবাই ধারণা নদীর দেহ মিঠু ভাইয়ের শিকল দিয়ে টাইনা নিয়ে পানিতে চুবাইয়া মারছে। তারপর থেকে গ্রামের কেউ রাত্রিবেলা নদীতে মাছ ধরতে আয় না। গ্রামেরই ছেলে মিঠু আমাদের থেকে 2 বছর বড় হয়। আমরা সবাই তাকে মিঠু ভাই বলেই ডাকতাম। মিঠু ভাই ভালো সাঁতার জানত। তার মতো একজন মানুষ নদীতে ডুবে মরবে, এটা রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার। আমি শিমুলকে বললাম, তাহলে তুই এলি কেন আমার সাথে? তোর ভয় লাগে না? না ভাইজান, এইসব দেয় দানব বলতে কিছু নাই, ওগুলো সব ভুয়া কথা। তাহলে মিঠু ভাইয়ের পায়ে শিকলের দাগ এলো কী করে? আমার প্রশ্ন ছুড়ে চুপ করে রইল শিমুল। এর উত্তর তার জানা নেই। চাঁদের আলোয় নদীটাকে সাদা বালুর মরুদ্যানের মতো হচ্ছে। নদীর পাশে থাকা ছোট বড় চরের বালুর উপর চাঁদের আলো করে বালুগুলো চিকচিক করছে। যতদূর চোখ যায় শুধু জলরাশি চোখে পড়ে। আজ মনে হয় আমরা ছাড়া আর কেউই মাছ ধরতে আসেনি, আসার কথাও না। গ্রামের মানুষ মিঠু ভাইয়ের মৃত্যু নিয়ে বেশ আতঙ্কিত হয়ে আছে। মাঝ নদীতে পৌঁছে আমরা মাছ ধরে লেগে পড়লাম। শিমুল আর আমি পালা করে নদীতে জাল ফেলতে লাগলাম। বেশ ভালোই মাছ উঠতে লাগলো জালে। একটা সময় শিমুল বলল, ভাইজান চলেন ফিরা যায়, মাছ তো মেলা ধরলাম। জাল উঠিয়ে আমরা ফিরে চললাম। এবার শিমুল দাঁড় বাইছে, আমি মাছের ঝোলা নিয়ে নৌকার মাঝখানে বসে আছি। দাঁড় বাইতে বাইতে শিমুল হেরে গলায় মাঝি বাইয়া যাওয়ার গানটা ধরল। নদীর মিষ্টি হাওয়া আর শিমুলের গান দুটো মিলিয়ে মন বেশ ঝরঝরে হয়ে উঠল। আমাদের নৌকা যখন বড় চরের কাছে পৌঁছালো তখন চাঁদের আলোয় মনে হলো চরের পারে কিছু একটা নড়ছে। শিমুলের আবভাব দেখে বুঝতে পারলাম সেও দেখেছে। চরের কাছাকাছি যেতে দেখলাম একটা মহিলা কোলে ছোট বাচ্চা নিয়ে আমাদের ইশারায় ডাকছে। এত রাতে চরে কোনো মহিলাকে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে যে কেউ অবাক হবে। শিমুল আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টি তাকাল। আমি নৌকা চরের দিকে নিতে বললাম। পারে নৌকা ফেরাতেই মহিলা লাফ দিয়ে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, এত রাতে আপনি এখানে কি করছেন? মহিলা কোনো কথাই বলল না, নীরবে আমার মাছের ঝোলার পাশে গিয়ে বসল। নৌকা আবার মাঝ নদীতে চলে এলো। আমি আর শিমুল পেছনের দিকে বসে আছি। শিমুল দাঁড় বাইছে আর সন্দেহের চোখে মহিলার দিকে তাকাচ্ছে। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখায় মহিলার চেহারা
দেখিনি। এখন আমার দিকে পিঠ দিয়ে বসে রয়েছে। হঠাৎ শিমুল আমাকে খোঁচা দিয়ে বলল, ভাইজান। এরপর সে আমাকে তার হাতের দিকে ইশারা করে। তাকিয়ে দেখি দাঁড়াইছে না, অথচ নৌকা আগের মতোই চলছে। বোকা বোকা চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে শিমুল, যেন কিছুই বুঝতে পারছে না। হঠাৎ আমার খেয়াল হলো, মহিলা যে চর থেকে নৌকায় উঠেছে সে চরে গ্রামের পুরনো কবরস্থান ছাড়া আর কিচ্ছু নেই। মহিলা উঠে দাঁড়ালো, বাচ্চাটা নৌকার পাটাতানে রেখে নদীতে ঝাঁপ দিল। ভয়ের একটা শিহরণ আমার শির দ্বারা বেয়ে নিচে নেমে গেল। চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম ছোট বাচ্চারা ঝোলার পাশে বসে ঝোলা থেকে মাছ খাচ্ছে। আতঙ্কিত শিমুল পাশ থেকে নড়ে উঠল, দৌড়ে গিয়ে বাচ্চাটাকে নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে দাঁড় বাইতে বলল। আমি প্রাণপণে দাঁড় বাইতে লাগলাম, কিন্তু নৌকা একটুও নড়ল না। এদিকে শিমুল ভয়ে কাঁপছে, আমি কিছু বুঝতে পারছি না। খেয়াল করলাম চোলাতে আজ খাওয়া কিছু মাছ পড়ে রয়েছে। শিমুলের দিকে তাকাতেই চমকে উঠলাম। চাঁদের আলায় ওর পেছনে মহিলাটাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মহিলার মুখে কাপড় নেই। দেখলাম মহিলার চোখ দুটোর জায়গায় ফাঁকা কোটর, ঠোঁটো নেই, দুপাটি হাত ভয়ঙ্করভাবে বেরিয়ে হয়েছে। তুই আমার বাচ্চাকে নদীতে ফেলেছিস, তোকে আমি ছাড়বো না। ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে শিমুলের দিকে তেড়ে আসলো মহিলা। শিমুল কিছু বুঝে ওঠার আগে মহিলা ওকে নদীর ছুঁড়ে ফেলে দিল। এরপর আমার দিকে তাকিয়ে বলল, অনেকদিন বাচ্চাটা না খেয়ে রয়েছে, এবার পেট ভরে খেতে আসবে। আমার চোখের সামনে থেকে বাতাসের সাথে মিলিয়ে গেল মহিলাটা। আতঙ্কিত চোখে আমি নৌকার পাটটানে তাকিয়ে আছি। ছোট বাচ্চাটা আমার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে, মুখে ভয়ঙ্কর হাসি। মহিলাটার মতো বাচ্চাটির চোখ, নাক নেই। তারপর আমি অজ্ঞান হয়ে যাই, আর কিছু মনে নাই। সকালে উঠে আমি বিছানায় দেখতে পাই আমাকে, আর শুনেছি শিমুল নৌকায় ডুবে মারা গেছে। আমি কীভাবে প্রাণে বেঁচেছি সেটা আজও জানে না কেউ।